আমরা বজ্র ঝড়ের সাথে যদি তাপপ্রবাহের কোরিলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে যেসব বছর উষ্ণ ছিল সেই সব বছরে বজ্রঝড়ের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল এবং এই 2024 সালে বড় ধরনের বজ্রঝড় তৈরি হয়েছে মাত্র একটি। তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বা এটি আরও 1 ডিগ্রি বা 1.5 ডিগ্রি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে বাকি সময়। সুতরাং এই যে চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেম এবং 76 সালের মধ্যে বছরই যে বজ্রঝড় তৈরির প্রবণতা কমে গেছে এবং এই 76 সালের মধ্যে একক মাস হিসেবে এপ্রিল এবং এরিয়া কভারেজের বিবেচনায় এই তাপপ্রবাহ দীর্ঘ ব্যক্তিগত বিশিষ্ট তাপপ্রবাহ হয়েছে। 1993 সালেও 30 দিনের একটা তাপপ্রবাহ ছিল, কিন্তু এরিয়া কভারেজ ছিল দেশের ওয়েস্টার্ন পার্ট। সেই কারণে এইবার যে তাপপ্রবাহ সেটা দীর্ঘ ব্যক্তিগত বিশিষ্ট তাপপ্রবাহ। যদি বজ্রঝড়ের সাথে আমরা যদি কোরিলেশন করি দেখা গেছে যে 1997 সালে এপ্রিল মাসে 14টি বজ্রঝড় তৈরি হয়েছিল, 2004 সালে 12টি, 1993 সালে 13টি, 1998 সালে 12টি বজ্রঝড় তৈরি হয়েছে। যেসব বছরের তাপমাত্রা তুলনামূলকভাবে কম ছিল ওই সব বছরে বজ্রঝড়ের সংখ্যা বেশি ছিল। তবে যেসব বছর উষ্ণতম ছিল, যেমন 1984 সাল উষ্ণতম বছর ছিল, 1989 সাল উষ্ণতম বছর ছিল, 92 সাল উষ্ণতম বছর ছিল, রিসেন্টলি 2014 সাল এবং 16 সাল এবং 23 সাল উষ্ণতম বছর ছিল। এই সব বছরে বজ্রঝড়ের সংখ্যা 4 থেকে 5টি করে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা বজ্রঝড়ের সাথে যদি তাপপ্রবাহের কোরিলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে যেসব বছর উষ্ণ ছিল সেই সব বছরে বজ্রঝড়ের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল এবং এই 2024 সালে বড় ধরনের বজ্রঝড় তৈরি হয়েছে মাত্র একটি এবং ছোটোখাটো বজ্রঝড় শক্তিমাত্রা সিলেট এবং চট্টগ্রাম বিভাগে তৈরি হলেও তা বিদ্যমান তাপপ্রবাহকে অবনমন করতে পারেনি। সেই কারণে বজ্রঝড়ের সংখ্যা কমে যাওয়া এবং তাপপ্রবাহের অধিক ব্যক্তিকালের সাথে একটা সম্পর্ক আমরা অবলোকন করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝড় বৃদ্ধি যদি না হয় তাহলে এই তাপমাত্রার ঊর্ধ্বগতি থাকে। সাধারণত এপ্রিল মাসে গড়ে 9 দিন বজ্রঝড় হওয়ার কথা, কিন্তু আমরা 2024 সালে এখন পর্যন্ত একটি বড় ধরনের বজ্রঝড় পেয়েছি, বাকি 2 থেকে 3টে পেয়েছি খুবই ক্ষুদ্র পরিসরের এবং আশা করি আমরা আশঙ্কা করছি যে এপ্রিল মাসে এই বজ্রঝড় তৈরির প্রবণতা কমে গেলেও বিদ্যমান তাপপ্রবাহের যে ঊর্ধ্বগতি তা অব্যাহত থাকবে এবং 1 মে পর্যন্ত সেটা দীর্ঘায়িত হতে পারে।